আপনারা জানেন যে আমাদের গত পরশুদিন আমাদের খোকন ভাই, ইনি তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিলেন, ইনি আমাদের দলে জয়েন করেছেন। সাথে সাথে প্রচুর মেম্বাররা যারা আছেন খোকন ভাইয়ের সাথে যোগাযোগ করছেন। আগামী দিনে আমরা খোকন ভাইয়ের নেতৃত্বে চৈতা পঞ্চায়েত কমিটির নেতৃত্বে আমরা আগামী দিনে আশা করছি এই চৈতা পঞ্চায়েত আমরা পরিচালনা করব এবং এই চৈতা পঞ্চায়েতের সমস্ত দুর্নীতি মুক্ত করব। চৈতা পঞ্চায়েতে কাটমানি মুক্ত করব, চৈতা পঞ্চায়েতে রাহাজানি মুক্ত করব, চৈতা পঞ্চায়েতের তোলাবাজি মুক্ত করব। এটা আমাদের অঙ্গীকার। চৈতা পঞ্চায়েতটা যেভাবে সাজিয়ে উঠছে, বিরোধী শূন্যভাবে যেভাবে সাজিয়ে উঠছে, দেখুন বিরোধী শূন্য দুই প্রকার হয়। তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য করেছিল প্রশাসনিক পাওয়ারে, মস্তানদের পাওয়ারে, বোম বন্দুক পিস্তলের সামনে রেখে তারা বিরোধী শূন্য করেছিল। আজকে চৈতা পঞ্চায়েত মানুষের ভালোবাসায় বিরোধী শূন্য হচ্ছে। কিন্তু পরিষ্কার ভাবে বলছি ভাই, এ ক্যাটাগরির চোর যারা আছে তাদের কিন্তু আমরা দলে নেব না। পরিষ্কার জিনিস বলছি, এ ক্যাটাগরির চিটিংবাজ যারা আছে, এ ক্যাটাগরির মোস্তান যারা আছে, যারা আমাদের ছেলেদেরকে 23 সালে মেরেছে, যারা আমাদের ছেলেদেরকে 24 সালে মেরেছে, যারা আমাদের ছেলেদেরকে 21 সালে ঘর ভেঙেছে, তাদের কিন্তু কোনো প্রশ্রয় দেব না। তাদের কিন্তু একটাই জায়গা শ্রীঘর, তাদের কিন্তু একটাই জায়গা জেল। জেল ছাড়া তাদের কোনো রাস্তা নেই। আগামী দিনে সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। সুতরাং আপনাদের বলবো ভাই, বসিরহাট উত্তর বিধানসভায় বিকল্প কিন্তু আইএসএফ ছাড়া নেই। যেভাবে পুরো বিধানসভা থেকে এখনো পর্যন্ত বুথ স্তরে কিছু কিছু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যেভাবে মানে গরম দেখানি করছেন, আপনাদেরকে বলছি, আপনাদের কিন্তু বিধানসভা স্তরের নেতারা আমার সঙ্গে যোগাযোগ করছে জয়েন করার জন্য। আপনারা এখনো বুথে বসে আইএসএফ করবি কেন, আইএসএফ করিস নে, বিজেপির দালাল। আপনারা বিজেপি এনে দিয়ে এখনো পর্যন্ত বলছেন যে আইএসএফ বিজেপির দালাল, আর আপনাদের নেতারা আমাদের সাথে যোগাযোগ করছে আমরা কবে দরজা খুলবো, দরজা খুললে কিন্তু হু হু করে তারা আমাদের দলেই জয়েন করবে। দ্বিতীয় কোনো অপশন নেই। সুতরাং এই ধরনের হিট মারামারি না করে, এই ধরনের গরম না দেখিয়ে শুধরে যান। আপনাদেরকে বসিরহাট উত্তর বিধানসভার মানুষকে ভাবানোর চেষ্টা করেছিলাম যে দেখুন, বসিরহাট উত্তর বিধানসভা থেকে আমার রায়ন ভাই বলছিলেন যে এর আগে আমরা 14 সালে যিনি বিধায়ক এখানে এমপি হয়েছিলেন, তিনি পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তির কামনা করি। অ্যাডভোকেট ইদ্রিস আলী মহাশয়, আমরা তখনও বলেছিলাম যে একজন বাইরে থেকে ব্যক্তিকে এখানে প্রার্থী করা হচ্ছে, আমাদের সুবিধা অসুবিধা, আমাদের কষ্টের কথা কিন্তু তিনি বুঝবেন না। তারপরে 19 সালে এসে আমরা দেখলাম একজন নায়িকাকে, টলিউডের নায়িকাকে এখানে প্রার্থী করলো। আমরা তখনও ভাবানোর চেষ্টা করেছিলাম। আমরা তখন আইএসএফ পার্টি জন্ম না নিলেও আমরা কিন্তু তখন যেটা ন্যায় বলতাম, যেটা অন্যায় বলতাম। আমরা তখন একটা সংগঠনের মাধ্যমে এই তৃণমূল কংগ্রেসের এই অন্যায়গুলোকে আমরা প্রতিবাদ করতাম। আমরা বলেছিলাম যে একজন নায়িকা দিয়ে কোনোদিন এলাকার উন্নয়ন হতে পারে না। বসিরহাটের মানুষকে ঠকানো হচ্ছে। আপনি বুকে হাত দিয়ে বলুন, 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি সেই নায়িকাকে কোনোদিন চোখে দেখতে পেয়েছিলেন কিনা? আপনার এই লোকসভার মধ্যে লোকসভার যে উন্নয়নের ফান্ড বসিরহাট উত্তর বিধানসভার মানুষ কিন্তু পায়নি। লোকসভার উন্নয়নের ফান্ড এই তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু ভাগ করে খেয়েছেন। আমরা 26 সালে ইলেকশনে এসে আবার বলার চেষ্টা করলাম, আমরা 21 সালে রাজনীতিতে পদার্পণ করলাম, 21 সালে বিধানসভা ইলেকশন লড়েছি। আমরা লড়ার পরে 26 সালে এসে আমরা আবার ভাবানোর চেষ্টা করলাম যে বসিরহাট উত্তর বিধানসভার মানুষের সাথে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতারণা করছেন। বসিরহাট উত্তর বিধানসভা যাকে প্রার্থী করা হয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশে, তিনি কিন্তু শুধুমাত্র ভাড়াটিয়া টিম হিসেবে খেলতে এসছেন। তিনি ব্যবসায় ইনভেস্ট করেছেন, জানে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় ব্যবসার যদি কোনো ব্যবসায়ী যদি থাকে তিনি হলেন কালীঘাটের সেই ভাইপো। পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী।
আর তার ব্যবসার সূত্র হলো তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসে উত্তরপ্রদেশ থেকে একজন প্রার্থী এনে তাকে ইনভেস্ট করালেন যে আপনি আমার দলকে ইনভেস্ট করুন, 20 কোটি টাকা খরচ করুন, আপনি 5 বছর এখান থেকে 200 কোটি টাকা আয় করে বাড়ি যাবেন। আমরা এইটাই বোঝাতে চাইছিলাম যে আমরা আপনাদের কষ্ট একজন উত্তরপ্রদেশের মানুষ বুঝবে না, আমাদের বসিরহাটের মানুষের কষ্ট, বসিরহাটের মানুষের দুঃখ একজন উত্তরপ্রদেশের মানুষ বুঝবে না। আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে একটাবার বাইরের কোন প্রার্থীকে না জিতিয়ে আমি আপনাদের ঘরের ছেলে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শে আমরা এখানে প্রার্থী হয়েছি, আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভোটটা আমাদের দিয়ে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আপনারা বিধানসভায় পাঠান। কারণ আমরা বিগত দিনে দেখেছি 5 বছর ধরে নওশাদ সিদ্দিকী একা বিধানসভায় যেভাবে নেতৃত্ব দিয়েছেন, বিধানসভায় একা যেভাবে আন্দোলন করেছেন, বিজেপির 77টা বিধায়ক থাকলেও তৃণমূল কংগ্রেস বিজেপির 77টা বিধায়ক নিয়ে একবারের জন্য ভাবেননি। শুধুমাত্র ভেবেছেন যে নওশাদ সিদ্দিকীকে কিভাবে হারাতে হবে, নওশাদ সিদ্দিকীকে কিভাবে বিধানসভা থেকে বিতাড়িত করতে হবে। একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মধ্যে ঢুকেছিল, আর ভাইপো চাইছিল যে নওশাদ সিদ্দিকী একা যেভাবে লড়াই দিচ্ছে আগামী দিনে ভাইপো সিটটা থাকবে না, ভাইপো সিটটা না থাকলে নওশাদ সিদ্দিকী সেই সিটটা দখল করবে। সেই জন্য ভাইপো দিনের বেলা স্বপ্ন দেখে নওশাদ সিদ্দিকীর, রাত্রির বেলা সবার আগেও স্বপ্ন দেখে সই নওশাদ সিদ্দিকীকে কিভাবে হারাতে হবে। 26 সালে ইলেকশনে আমরা দেখলাম বিজেপির 77টা বিধায়ক থাকার পরেও উত্তরবঙ্গে কোনো প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস করলেন না, উত্তরবঙ্গে কোনো প্রোগ্রাম না করে যত প্রোগ্রাম এই দক্ষিণবঙ্গে করলেন আর যত প্রোগ্রাম বসিরহাটে করলেন, যে জায়গাগুলো আইএসএফ এর সম্ভাব্য জেতা সিট ছিল সেই জায়গাগুলো মাননীয় এসে প্রোগ্রাম করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো যিনি আছেন তিনি এসে প্রোগ্রাম করলেন। কারণ তাদের টার্গেট ছিল আইএসএফ কে জিততে দিলে হবে না, আইএসএফ যদি জেতে আমাদের কুলের কথা, আমাদের বিধানসভার কথা, আমাদের চুরির কথা নওশাদ সিদ্দিকী যেভাবে একা বলছে, নওশাদ সিদ্দিকীর সাথে যদি 10টা যায় তারাও এসে তাদের বিধানসভায় এসে বলবে। সেই জন্য ভাঙড়ের মতো জায়গায় একজন নটোরিয়াস ক্রিমিনালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হলো। প্রার্থী করার পরে তারা সেখানে হারানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন যেভাবে হোক নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। এক নওশাদ সিদ্দিকীকে হারাতে গিয়ে পুরো সাম্রাজ্যটা ভেঙে চুরমার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবার দরকার ছিল যে নওশাদের পিছনে না লেগে, নওশাদ সিদ্দিকীকে হারানোর স্বপ্ন না দেখে যিনি ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছেন যে বিজেপি, সেই বিজেপিকে আটকানোর চেষ্টা করা দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝতে পারছেন যে আমরা নওশাদ সিদ্দিকীর হারানোর স্বপ্ন থেকে কতটা ভুল করেছি। আজকে নিজের গতি নেই, নিজের রাস্তায় বেরোতে পারছেন না। যে ভাইপো আমরা কয়েকদিন আগে দেখলাম, আজ থেকে 2 মাস আগে ওই ভাইপো যদি রাস্তায় বেরোতো 2000 পুলিশ গার্ড দিত। একজন এমপি পুরো পৃথিবীর মধ্যে, আপনারা হয়তো জানা নেই, পুরো পৃথিবীর মধ্যে এরকম কোন রাজনৈতিক লিডার নেই, একজন শুধুমাত্র লোকসভা সদস্য তার পিছনে 2000 পুলিশ এই রাজ্য সরকার দিত, দিয়ে তার সিকিউরিটির জন্য রাস্তায় বের করতো। আপনি ভাবতে পারছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও 2000 পুলিশ প্রোটেকশন দেওয়া হয় না। আর তিনি একজন এতটা ঔদ্ধত্য, তিনি একজন এমপি হয়ে তেনাকে বেরোনোর সময় 2000 পুলিশ এই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেই পুলিশগুলো দিয়ে তাদেরকে দাস বানিয়ে রাখা হয়েছিল। আজ থেকে 2 মাস আগে তো আমরা বারবার বলতাম যে ভাই কোনো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আমরা এর আগে 700 বছর মোগলের সাম্রাজ্য আমরা ইতিহাসে পড়েছি, আমরা ইতিহাসে পড়েছি ইংরেজদের 200 বছরের সাম্রাজ্য, ইংরেজদের 200 বছরের অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই বাঙালিরা সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিলেন। আজকে সেই অত্যাচারের বিরুদ্ধে এই বাঙালিরা সর্বপ্রথম স্বাধীনতা নিয়ে এসেছিলেন। শহীদ মীর তিতুমির তিনি সর্বপ্রথম আন্দোলনের ডাক দেন, স্বাধীনতা আন্দোলনের ডাক দেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও একজন বাঙালি, তিনি কিন্তু আমাদের স্বাধীনতাটা এনে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পরে মনে করছেন যে আমরা চিরস্থায়ী এই ক্ষমতায় থাকবো বলে সাধারণ মানুষের অধিকার হনন করা শুরু করলো। আমার ভারতবর্ষের আইন আমাকে রাইট দিয়েছে, আমি তৃণমূল কংগ্রেস করব না, আমি আইএসএফ করব না, আমি সিপিএম করব না, আমি জাতীয় কংগ্রেস করব, এটা আমার ভারতবর্ষ আইন আমার রাইট দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করলো যে না, আমার রাজ্যে থাকতে হলে সবাইকে প্রজা হয়ে থাকতে হবে। রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলার ক্ষমতা কারুর দেওয়া হতো না। যখনই এই কথাটা বলার জন্য আব্বাস সিদ্দিকী সংগঠনের মাধ্যমে বলা শুরু করলো, তখন আপনারা সবাই জানেন
আব্বাস সিদ্দিকীর উপরে কাজ দিয়াই আঘাত করা হলো, লাঠি মারা হলো, তার প্রতি ঢিল মারা হলো, ইট মারা হলো, তখন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বসে বসে মজা নিচ্ছিল। আপনাদেরকে ভাবা দরকার ছিল, আন্দোলনটা আমাদের সেখান থেকে আরো বেশি হলো, এই তৃণমূল কংগ্রেসের পতন আমাদের চাই। এইবার আপনারা বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের পতনের পরে তো বিজেপি চলে এসছে, তাহলে কি বিজেপি আসার জন্য আপনারা রাস্তা করেছেন? আমি আপনাদেরকে বলছি, বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি যদি আন্দোলন করে থাকে আজকে এই 2026 সালে এসে বিজেপি ক্ষমতায় আসার পরেও এখনো পর্যন্ত যদি সব থেকে বেশি আন্দোলন করে থাকে তার নাম নওশাদ সিদ্দিকী, সেই রাজনৈতিক দলের নাম আইএসএফ। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো বন্ধুদের আমরা এখনো পর্যন্ত টিকি খুঁজে পাইনি তারা রাস্তায় এসে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। আর বিজেপিকে নিয়ে আসলো কে? 2011 সালে বামপন্থী যখন ক্ষমতায় ছিল তখন পশ্চিমবাংলায় মাত্র বিজেপির বিধায়ক ছিল মাত্র 3টে। 2021 সালে বিধানসভায় এসে সেই বিধায়ক গুলো দাঁড়ালো 77টা। আর পুরো সংযুক্ত মোর্চার সমস্ত জায়গায় বিধায়কদেরকে ইভিএম চুরি করে, ইভিএম কারসাজি করে হারানো হলো। শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে হারাতে পারলো না। যে আইডিয়াটা করেছিল যে 50,000 ভোট চুরি করলে হয়তো নওশাদ সিদ্দিকী হারবে, নওশাদ সিদ্দিকী দেখা যাচ্ছে 76,000 ভোটে লিড দিয়েছিল, সেই জন্য 50,000 কাটার পরেও 26,000 ভোটে 2021 সালে জিতেছিল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাবি করছেন যে বিজেপি ক্ষমতায় এসছে, 100-র উপরে ইভিএম কারচুপি করে ক্ষমতায় এসছে। আমরা 2021 সালে দাবি করেছিলাম যে আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থীগুলো হারানো হয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম চুরি করে হারিয়েছে। কারণ যখন স্ট্রং রুমে ছিল তখন কিন্তু আমাদেরকে কারোর থাকতে দেয়নি, আমাদেরকে কারোর আশপাশে যেতে দেয়নি। আমরা তখন দাবি করেছিলাম, আমাদের দাবি যদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যদি আজকে সঠিক হয়, আমাদের 21 সালের দাবিটাও কিন্তু সঠিক ছিল, আমাদের 21 সালের দাবিটাও কিন্তু সত্য ছিল। আমরাও এই দাবি করেছিলাম যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে চুরি করে হারিয়েছে। তারপরে 23 সালে ইলেকশন আমরা কি দেখলাম? 23 সালে ইলেকশনে যে কটা প্রার্থী বিরোধীরা নমিনেশন করেছিল, নমিনেশন করার পরে যারা ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে আমরা রঘুনাথপুরে গণনা কেন্দ্রে দেখলাম একের পর এক সার্টিফিকেট কেড়ে নেওয়া হলো। হয় না ভাই, এইভাবে কোনোদিন রাজনীতি হতে পারে না। একের পর এক সার্টিফিকেট কেড়ে নিল, নেওয়ার পরে তৃণমূল কংগ্রেস মনে করছে যে সাধারণ মানুষ হয়তো আমাদের পাশে আছে, সাধারণ মানুষ সুযোগ পেয়েছে, আপনাদেরকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করেছে। আপনাদের বলবো ভাই, পশ্চিম বাংলার বুকে যদি কোনো পরীক্ষিত বিশ্বাস্ত যদি কোনো লিডার থেকে থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। বসিরহাট উত্তর বিধানসভায় আগামী দিনে যদি নেতৃত্ব দিতে পারে, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে পারে, বিজেপির বিরুদ্ধে যদি আন্দোলন করতে পারে, সেটা একমাত্র রাজনৈতিক দল, তার নাম আইএসএফ। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, অন্য কোনো দলে বিভক্ত না হয়ে, অন্য কোনো দলে না গিয়ে আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে, আসুন একসাথে স্বচ্ছতার সাথে আমরা আইএসএফ এর ছাতার তলায় এসে, শক্ত ছাতির তলায় এসে আমরা আগামী দিনে বসিরহাট উত্তর বিধানসভাটা আমরা সোনার মতো আমাদের মতো করে আমরা সাজিয়ে নিই। আজকে আপনারাই তো চোখ গরম করে, আপনারাই তো হুমকি দিয়ে, আপনারাই তো বুথে বুথে লিস্ট করে আমাদেরকে হারিয়েছেন। আজকে বলুন আপনাদের পাশে কেউ আছে কিনা? আমি কথা দিচ্ছি, আপনারা বিপদে পড়লেন, আপনি যে রাজনৈতিক দল করেন না কেন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। হয়তো আপনারা ভুল করেছেন, আপনারা একবার প্রায়শ্চিত্ত করার সময় এসছে। আসুন, তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলবো, আপনারা বাইরে বেরোতে পারছেন না, বাইরে বেরোনোর রাস্তা আমরা করে দেব। আপনারা অঙ্গীকার করুন যে বিগত দিনে যা ভুল করেছেন, বিগত দিনে যা বোম পিস্তল দেখিয়েছেন, বিগত দিনে যা চোখ গরম করেছেন, বিগত দিনে যা কাটমানি খেয়েছেন, কাটমানি সবাইকে ফেরত দেবেন। আমরা আপনাদেরকে বলছি, এখনো সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা গরিব মানুষের যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো ফেরত দেন, ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নইলে আগামী দিনে কিন্তু আপনার জমি বিক্রি করে সেই টাকা আমরা ফেরত দেবো। একটা গরিব মানুষের টাকা কিন্তু আপনার হজম করতে দেব না। পরিষ্কার ভাবে বলছি ভাই, আমরা স্বচ্ছতা রাজনীতি করতে এসেছি, দুর্নীতিমুক্ত রাজনীতি গঠন করতে এসেছি। সুতরাং এখনো সময় আছে। আপনাদের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট আমাদের কাছে আছে। আপনারা হয়তো অনেকে ভয় দেখাচ্ছেন যে খোকন ভাই এসছে, খোকন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে খোকন ভাইকে দমাবেন।
আপনারা খোকন মার পিছনে লাগলে আপনাদের নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু আমার কাছে রিপোর্ট আছে। আমি প্রকাশ্য দিবালোকে বলছি, প্রকাশ্য ক্যামেরার সামনে বলছি, আপনাদের বুথ স্তর থেকে শুরু করে আপনাদের বিধানসভা স্তর পর্যন্ত কিন্তু আমার কাছে সব নথি আছে। আপনারা যদি আমাদের পিছনে লাগতে আসেন, আমরা কিন্তু একটাও আপনাদের ছেলে কথা বলবো না, প্রত্যেকটাকে কিন্তু ঘাট ধরে কিন্তু জেলে ঢোকাবো, এটা কিন্তু আমরা কথা দিচ্ছি। সুতরাং আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, আমাদের শান্তিপূর্ণ রাজনীতি করার সুযোগ দেন, আমরাও আপনাদের শান্তিপূর্ণ রাজনীতি করার সুযোগ দিচ্ছি। আমরা আপনাদেরকে মেরে আপনাদেরকে ভয় দেখিয়ে আমাদের দলে আনবো না। আপনার যদি ভালো মনে হয় যে আইএসএফ স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করছে, আপনারা আমাদের দলে আসতে পারেন, আপনাদের জন্য জায়গা খোলা।